সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই। আজ বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়। ওনার সঙ্গে আমরা আজ মত বিনিময় করব বিশেষ সাক্ষাৎকারে। স্যার, সর্বপ্রথম আপনাকে আমাদের বরাক টাইমসের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। বরাক টাইমস, সঠিক খবর সবার আগে। স্যার, আমরা আসছি আজকে আপনার কাছে কিছু মত বিনিময় করার জন্য 2021-এর ইলেকশন প্রক্রিয়াটা কিভাবে চলছে, বা বর্তমানে সমস্ত বিশ্বজুড়ে করোনা যে ভয়াবহতা চলছে, বা ভারতবর্ষ তো আনলক প্রক্রিয়া চলছে, এই বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করব। স্যার, সর্বপ্রথম প্রশ্নটা হলো, বর্তমানে তো আনলক চলছে বিশ্বজুড়ে, আমাদের ভারতবর্ষ জুড়ে, কিন্তু দেখা যাচ্ছে আনলক প্রক্রিয়া চলাকালীন দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রতিদিন করোনা আক্রান্ত যে সংখ্যাটা প্রতিদিন বাড়ছে। আপনি কি মনে করেন, সরকার কি সঠিক টাইমে বা সঠিক প্রক্রিয়ায় এই লকডাউনটা করেছিল? দেখেন, এই মহামারীর সময় প্রথমে যে লকডাউন করা হয়েছে, সেটা সত্যি করাটা ভালোই ছিল। কারণ হলো, এই মহামারীর এখন পর্যন্ত কোনো মেডিসিন নাই। একমাত্র সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, দূরত্ব বজায় রাখা, মাস্ক লাগানো, এইগুলোই মেডিসিন ছিল। আর লকডাউন করার ক্ষেত্রে যে সময় লকডাউন ছিল তখন কিন্তু মানুষ সেই রকম মরে নাই। না স্যার, আজকের দিনে বেশি মরছে, বেশি অবস্থা হচ্ছে ভারতবর্ষে, বেশি মরছে। কিন্তু আমি দেখছি বর্তমানে সরকার এক অবহেলার মধ্যে ফেলে দিচ্ছে সেই রোগের কারণে। যে আজকের দিনে আসামের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি কোনো মানুষ এই করোনা সেন্টারে থাকে তো উনার ঘর থেকে উনার খাবার পাঠানো লাগবে। নতুন সিস্টেম করেছে, বা সেই টেস্টের জন্য মূল্য দিতে হবে। অলরেডি সরকার ফেইলার হয়ে গেছে। সরকারের যে বুঝা, সেই বুঝা পাবলিকের উপরে ফেলে দিচ্ছে। এর কারণটা কি স্যার? কারণ হলো, আমি যেটা দেখেছি, বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছে, সেই সুযোগ নিয়ে সরকার অবহেলার মধ্যে ফেলে দিচ্ছে। সেটা কিছু আছে, আমি দেখেছি সেই করোনা মহামারীকে কেন্দ্র করে কিছু রাজনীতির আকার ধারণ করছে। লাস্ট সেই রাস্তা ধরার পরে আজকের দিনে পাবলিক বুঝার শেষ নাই, অটোমেটিক বুঝে নেই। যখন পাবলিকে বুঝেছে যে সেটা নিয়ে রাজনীতি চলছে, তখন হাল্লা শুরু করেছে। আজকের দিনে সরকার সেটা একদম দেখা গেছে যে অবহেলার মতো, যে তোমার যদি টাকা থাকে তাহলে টেস্ট করো, টাকা না থাকলে গরম মরো। এটা কিরকম সিস্টেম? অলরেডি সরকার ফেইলার, বিজেপি সরকার অলরেডি ফেইলার। যাই হোক স্যার, আমরা এই প্রসঙ্গ ছেড়ে সোজা চলে আসবো 2021-এর নির্বাচন নিয়ে। 2021-এর নির্বাচন প্রক্রিয়া স্যার, আপনি কিভাবে শুরু করেছেন কাজ? কারণ আজকের যে আগামীতে যে নির্বাচনটা হবে, এটা কিন্তু এই ভারতবর্ষের অন্যতম একটি নির্বাচন হবে। কারণ হচ্ছে মহামারী তার পরই নির্বাচন আসছে, সম্পূর্ণ এক ভিন্ন প্রক্রিয়া হবে। এই ব্যাপারে যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। দেখেন, আমি তো বিধায়ক, এখনো আমার সময় আছে 6-7 মাস, আপনাদের জানা আছে।
আমি এক দলের বিধায়ক, এইডিএফ দলের বিধায়ক। আর এখন পর্যন্ত যে ইলেকশনের কোন প্রক্রিয়া আমি শুরু করি নাই। এখনো আমার যে দায়িত্ব আছে, জনতা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব শেষ কেমনে করব, দায়িত্ব কিরকম পালন করব, সেই চিন্তায় আছি। ইলেকশনের 3 মাস আগে থেকে ইলেকশনের চিন্তা করব। ওখানে যে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, আলগাপুরের জনসাধারণ আমাকে আমার হাতে যে তুলে দিয়েছে, সেটা নিবানো আমার প্রথমে দরকার। কি স্যার কি মনে করেন, কংগ্রেস এবং ইউডিএফ মিত্রজোট হয়েছে, মিত্রজোটে আপনি কি মনে করেন কংগ্রেস কি আবার বা ইউডিএফ কি আবার সরকার গঠন করতে পারবে? দেখেন, খালি কংগ্রেস আর ইউডিএফ হয় নাই, উনার সঙ্গে সিপিএম, সিপিআই, বিভিন্ন ছোট ছোট দল আছে। এটা মহাগঠবন্ধন। আর সেই গঠবন্ধনে আমরা আশাবাদী এইবার বিজেপি আসাম থেকে সরে যাবে। কিন্তু বিজেপি দাবি করছে স্যার 100+ শব্দ শোনা যাচ্ছে, সব বিজেপির সব নেতা বা মন্ত্রী বিধায়ক যারা সবাই বলছে যে 100+ আমাদের। কি সত্যি 100+ চলবে? দেখেন, মানুষের যে সময় পতনের সময় হবে অনেক কিছু বলবে, আবল তাবল বলবে। কারণ আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মাদ্রাসা বন্ধ করে দিবেন। আমি অ্যাকচুয়ালি আমি বলবো যে বলাটাই মহা বড় এক পাপ। আর মানুষের যে সময় পতনের সময় আসবে, যদি রাজনীতি জীবনে যদি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো সেই মাদ্রাসা বন্ধ হয় যদি ভুল করতে, সবচেয়ে বড় ভুল সেটাই হবে। ওর জীবনের কলঙ্ক দাগ লাগবে ওর উপরে, আর সেই দাগ কখনো জীবনে আর মিটবে না। রাজনীতি তো উনি প্রথমে কংগ্রেসে ছিলেন, আজকের দিনে বিজেপি, আগামী দিনে হয়তো অন্য দলে যেতে পারেন ওনার সুবিধার্থে, কিন্তু সেটা বড় কথা না। যে আজকে মানুষের মনে দুঃখ দেওয়া, পাওয়ার মিস ইউটিলাইজ করা, সেটা ঠিক না। বিজেপি বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন আছে স্যার, যে বিজেপি নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, এটা কতটুকু সত্যি স্যার? দেখেন, বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি তো করছে একদম 100। এটা সেটা বিজেপিকে জিজ্ঞেস করলে সে নিজে বলতে পারে। বিজেপি তো বলছে না আমার ধর্মের ভিত্তিতে না, সবকা সাথ সবকা বিকাশ, এই শব্দটা ব্যবহার করছে বিজেপি। সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা দেখছি সবকা সাথ সবকা সর্বনাশ, সবর সর্বনাশ হয়ে গেছে। বিজেপি কেমনে করলো? যদি আজকে আসামের যে পরিস্থিতি, গোটা ভারতবর্ষের যে পরিস্থিতি, মানুষের বেটি পড়াও বেটি বাঁচাও, কোথায় কোথায় বাঁচালো আর কোথায় পড়ালো? মানুষের যে অবস্থা, হাহাকার লাগে গেছে। সেই রকম যদি আর 1-1.5 বছর থাকে, তাহলে মানুষ তো বরবাদ হয়ে যাবে। সেইগুলো ওনাদের রাজনীতির স্লোগান, বলতে পারবেন, বলতে কেউ বাধা দিতে পারবে না। এইবার কি বলবো, কি বলিয়া ভোট খুঁজবে মানুষের সামনে আসবে, এইটাই হলো। স্যার শোনা যাচ্ছে, বা আমি সেটা চলে আসবো আপনার সমষ্টির কথা নিয়ে। স্যার আপনার সমষ্টিতে বিভিন্ন মানুষ দেখা যাচ্ছে যে অভিযোগ করছে এটাই, যে আগের যিনি বিধায়ক ছিলেন বা মন্ত্রী ছিলেন আসাদুল আলম চৌধুরী, উনি নাকি উন্নত করেছেন আপনার সমষ্টিকে, কিন্তু ততটুকু উন্নত হয়নি আপনার সময়, ততটুকু আসাদুল আলম চৌধুরীর সময় হয়েছে। এটা কতটুকু সত্য স্যার? কতটুকু উন্নত হয়েছে আপনার সময়টা? কতটুকু উন্নয়ন করতে? দেখুন, আমার সমষ্টি কতটুকু উন্নত হয়েছে, বা আসাদুল আলম চৌধুরী ছিলেন আমার থেকে বেশি করেছেন। তখনকার দিনও কি করেছেন জনতা বলতে পারবেন। উনি আমার নেতা ছিলেন, প্রয়াত মরহুম আসাদুল আলম চৌধুরী। উনি এই দুনিয়াতে নাই, উনির বিরুদ্ধে আমি কখনো কথা বলবো না। কিন্তু আমি কি করেছি,
আলগাপুরের জনতা বলতে পারবেন। আপনাদেরকে আমি বলবো যে আলগাপুর এরিয়ার যে কোনো জায়গায় নামবেন আর জনতাকে জিজ্ঞেস করবেন যে নিজাম চৌধুরী কি করেছে। আজকে যদি কারেন্টের দিকে দেখেন, গ্রামে গঞ্জে কোনো বাকি নাই। আজকে রাস্তার দিকে যদি দেখেন, আমি নিজেই জীবনে দেখি নাই, আমি নিজে বলছি যে আমি একদম খুশি এত কাজ করতে পারছি। আপনারা দেখবেন বর্তমানে আমি কমসে কম 24টা রাস্তা শিলান্যাস করবো আগামী 1 মাসের ভিতরে। অলরেডি 12-14টা টেন্ডার প্রসেস শেষ হয়ে গেছে, আর 10টা প্রসেসে আছে। ভালো, উত্তম কাজ স্যার। আলগাপুরে যদি আবার আমার হাতে যদি সেই নেতৃত্ব আসে, তাহলে আলগাপুর একটা রাস্তার কাজ করতে টুকিয়ে দেখতে হবে কোথায় করবো, এমনি খুঁজিয়ে দেখতে হবে, এমনিতে পাওয়া যাবে না। আছে প্রবলেম। আপনার আসামে আরো বহুত বিধায়ক আছেন, কোন কুশপুতুল জ্বালানি নাই, কিছু নাই, খালি আলগাপুরে। কারণ আলগাপুরে আমি কমসে কম 61 রাস্তাতে কাজ করেছি। আর কাজ করার পরে আপনার বাসার সামনে আপনার রাস্তায় কাজ হচ্ছে, এই গ্রামের অন্য রাস্তার লোক এসে বলছে আমাকেও তো, যখন না পায় তখন তো হাল্লা করবি। সত্যি 100% কাজ করা তো সম্ভব হয় না। কিন্তু আপনারা এরিয়াতে ঘুরবেন, ঘুরিয়ে জনতাকে জিজ্ঞেস করবেন নিজাম চৌধুরী কি করেছে। নিজাম চৌধুরী কিছু পারে নাই, কিন্তু 2016-তে জিতার পরে প্রথম এমএলএ এলএডিএস, যেটা এমএলএদের কাজের জন্য সরকার 1 কোটি টাকা দেয়, আসামের মধ্যে 1 নম্বর আমি ছিলাম, কাজ করে দেখেছি। যখন অন্য বিধায়করা 50%, 60%, 55% কাজ করেছে, তখন আমি 99% কাজ করেছি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সে বলেছেন, একসময় অ্যাসেম্বলিতে বলেছিলেন যে সবচেয়ে আগে কাজ করবো, ওদেরকে আমরা বেশি কাজ দিব। কিন্তু আসামের ভিডিও কনফারেন্সে সেইখানেও 33টা ডিস্ট্রিক্টের ডিসিও ছিলেন, সব মন্ত্রী বিধায়ক বড় বড় অফিসার ছিলেন পুরো আসামের। সেইখানে উনি সেই মিটিং এ বলেছেন যে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টি নিজামুদ্দিন চৌধুরী একরকমের কাছে। আমি রাজনীতি করি একমাত্র কাজের উপরে নির্ভরশীল। এটা তো প্রকৃত স্যার বিধায়কের পরিচয় স্যার, কাজের ভিত্তিতে বিধায়ক হওয়া বা মানুষের, আসলে আপনাকে তো ভোট দেওয়া হয়েছে স্যার, বা মানুষ প্রতিনিধি মানে মানুষ সেবার জন্য। সত্যি ভালো লাগে স্যার। কি মনে করেন আলগাপুরে বর্তমান কি কি জিনিসের একটা ত্রুটি রয়েছে স্যার? দেখেন, আলগাপুরের বর্তমানে গ্রামের যেগুলা ছোট রাস্তা আছে, নম্বর 1 হলো যেগুলো এনরেগাতে কাজ করা হয়, এখানে একটা ভীষণ ফল্ট আছে। দেখা গেছে একটা এনরেগার মাধ্যমে 10 লক্ষ টাকার একটা কাজ, সেইখানে জব কার্ড থাকে 5 লক্ষ টাকার, আর্ট ফিলিং থাকে, সেই আর্ট ফিলিংটা করে নে যত প্রেসিডেন্ট এপি আছে, জব কার্ডের কাজটা, মেটেরিয়ালের কাজটা যখন করার কথা সেই সময় সেই কাজটা করে না। যখন বৃষ্টি আসে তখন রাস্তার মধ্যে আরো বেশি কাদা হয়, কারণ মেটেরিয়াল তো করে নাই, খালি আর্ট ফিলিং করেছে। তাই সেইগুলা রাস্তা আলগাপুরের সবচেয়ে বড় সমস্যা হলো সেইগুলা রাস্তা। আমি আশাবাদী আগামী দিনে সেই জায়গার যদি নেতৃত্ব আমার হাতে তুলে দেওয়া হয়, চেষ্টা করবো আলগাপুরের যত ছোট রাস্তা আছে সেই রাস্তাগুলা করা। জলের কিছু প্রবলেম যেটা আছে, মধ্যখানে কমসে কম 250টা দিয়েছি রিকল, অনেক দিয়েছি। কিছু প্রবলেম আছে, ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে 105 কোটি টাকার মেগা প্রজেক্ট আছে, আরো 1 বছর গেলে কাজ শেষ হয়ে যাবে। কারেন্টের অলরেডি প্রবলেম সলভ হয়ে গেছে, মোটামুটি 98%, 2% আছে, সেটাও শেষ হয়ে যাবে। রাস্তা, যদি রাস্তার দিকে দেখেন, রাস্তা আমি তো বলবো আরো 5 বছরের ভিতরে রাস্তা থাকবেই না।
বিরোধীরা অনেক কিছু বলবে, ওদের তো সাবজেক্টই বিরোধিতা করা, সেটা শুনে আমার লাভ নাই। আমার লক্ষ্য হলো কাজ করা। কে কি বলবো সেটা শুনি আমার লাভ নেই। আমি অনেক জায়গা আছে শিলান্যাস করি না এখন পর্যন্ত, আনা করি কাজ করি, একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। আমি জানি যদি কাজ করি তাহলে জনতা সেটা বুঝতে পারো যে কে করেছে, সেই জায়গায় বিধায়ক কে। তাই আমি অনেক জায়গা আছি, একজন বিধায়কের 5 বছরের ভিতরে 1 মিনিট সময়ের দাম আছে, অযথা সময় নষ্ট করি না। কারণ জনতার দরজায় যখন যাবো 5 বছর পরে, তখন জনতা আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলাম, 5 বছর ভিতরে কি করেছো। সেই জন্য সেই 1 মিনিটের দাম আছে। অনেক কাজ চলছে। আগে আমি দেখেছি মন্ত্রী গৌতম রায় গোবর দিয়ে আসার আগে একদম 10টা সিরিয়ালে, কালকে এইটা সিরিয়ালে শিলান্যাস করবো, কিন্তু কত শিলান্যাস করবো, পারা যাচ্ছে না সময় দিয়ার কাজ দিয়া। তাই আলকাপুরের সমস্যা সমাধান হয়ে যাবে। মরহুম সৈদুল আলম চৌধুরীর অনেক অপূরণ কাজ আছিল, সেইগুলো অলরেডি সব পূরণ হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে। কারণ আলকাপুরে কমসে কম 12-13টা ব্রিজ এখন কাম চলছে, 2-1টা চলবে বর্ষা গেলে, অলরেডি কোনো বাকি নাই। আলকাপুরে সুসগেটের প্রবলেম ছিল, আমি 16 নির্বাচনে জিতার পরে প্রথম সব সুসগেট ঠিক করেছে। আজকের দিনে আলকাপুরে জল ঢুকে না, পুরো বন্ধ আছে, সব সুসগেট ওকে। যত বাঁধের কাজ ছিল সরকার দিয়েছে, এমন জায়গা আছে সরকার দেয় নাই, কিন্তু আমি আমার জিসিপি ডাম্পার দিয়ে, যেমন মোহনপুর, আমি নিজে আমার গাড়ি দিয়ে আমি করেছি। কিন্তু এইবার জলের প্রবলেম হয় নাই, সেফ হয়ে গেছে আলকাপুর। এক সময় নেতারা রাজনীতি করেছেন, সুসগেট খারাপ করে মানুষের অন্য প্রবলেম, অন্য যোগাইতে পারছে না, ক্ষেত নষ্ট হয়েছে এই সুসগেটের জন্য। আমি জিতার পরে প্রথম সুসগেট ঠিক করে দিয়েছি, আজকে দিনে জলের প্রবলেম নেই। ধন্যবাদ স্যার। স্যার আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, যেহেতু আমি চেয়েছিলাম সে প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই আমি আবার বলছি যে আমাদের অসমের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাকি আমাদের মুসলিম সম্প্রদায়ের যেটা 25টা মাদ্রাসা এবং হিন্দুদের স্কুল যেটা বন্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছেন, এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন স্যার? দেখেন, আপনাকে আমি আগেই বলেছি যে মানুষের যে সময় পতন আসবে তখন আবুল তাবুল বলবেই। সব জিনিসের একটা নিয়ম নীতি আছে, ও নিয়ম নীতি ছেড়ে চলে গেছে। কারণ আর বিজেপি দলে যদি মুসলিম বিরোধিতা, মুসলিমের বিরুদ্ধে কথা না বলে, সেই দলেই থাকবে না, ওদের সাবজেক্টই এটা। যদি মুসলিমের বিরোধিতা না করে তাহলে সেই দলের নেতার পরিচয় থাকবে না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। উনি তো শুধু মাদ্রাসা বন্ধ করেন না, উনি তো টুলও তো বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। দেখেন, এটা হলো মাদ্রাসা বন্ধ করার একটা লক্ষণ। খালি যদি টুল হতো তাহলে বন্ধ করতো না, খালি যদি টুলের ব্যাপার হতো তাহলে বন্ধ হইতো না। মাদ্রাসার জন্য টুল বিপদে পড়েছে, এটা বাহানা। তবে ইনশাল্লাহ অত জলদি বন্ধ হবে না, থাকবে, এটা বন্ধ হবে না। আপনি কি পদক্ষেপ নেবেন? আমার পার্টি তো পদক্ষেপ নিয়েছি অলরেডি। দেশের আইন ব্যবস্থার উপরে আমরা বিশ্বাস আছে, ভারতবর্ষের আইনের উপরে আমাদের বিশ্বাস আছে। আমাদের দল বিভিন্ন জমিয়ত, বিভিন্ন ইসলামী সংগঠন আইনের ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার সোজা চলে আসবো আপনার সমষ্টির আর একটি বিশেষ একটি প্রসঙ্গ, কাঁচার ব্যাপার নিয়ে। কাঁচার ব্যাপার নিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনাকেই টার্গেট করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন স্যার? দেখেন, কাঁচার পেপার মিলের কথা কি বলবো। কাঁচার পেপার মিলের জন্য আমি যখন 2016 বিধায়ক হওয়ার
আগেই মেইল বন্ধ হয়ে গেছে। আমার দুর্ভাগ্য। অনেকে অনেক কিছু বলে, অনেকে বলে সেই পেপার মিল লুটিয়ে নিয়ে গেছে। কাঁসার পেপার মিলে ভারত সরকারের গোয়েন্দা বিভাগ 4টা আছে। আচ্ছা সেটার মধ্যে ভিজিলেন্স যে বিভাগ আছে, সেন্ট্রাল ভিজিলেন্স, সেই সেন্ট্রাল ভিজিলেন্স সেই পেপার মিলে ছিল। বিএসএফ ছিল ভারত সরকারের। আসলে তো সেই রকম কোন কথা না, আমি সেই জায়গার ছেলে। আপনার বাড়ি কিনারেই তো কভার। আমার তা কি 100 মিটার বাদে পেপার মিলের গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু অনেকে অনেক কিছু বলে। আমি ছোটবেলা থেকে বিজনেস করি বাইরে। কাঁচার পেপার মিলের জীবনে আমার একটা গেট পাসও নাই। লাস্ট যেই বছর মেইল বন্ধ, আচ্ছা তখন পাবলিক আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, দাদা আমি বাংলাদেশ কয়লার বিজনেস করেছি, আচ্ছা আমি বাগানে করেছি, বিভিন্ন জায়গায় কাঁচার পেপার মিলের বাইরে কয়লা বিক্রি করছি। যখন জনতা আমাকে প্রেসার করলে আপনি মেইলটা বাঁচিয়ে দিন, সাহায্য করেন, তখন সাহায্যতে গিয়েছিলাম। যাবার পরে যা কিছু দিছিলাম আর জীবনে রিটার্ন পাই নাই। তার আগে 5 গ্রামের মানুষ জানে সেই পেপার মিলের কোনোদিন আমি টিকা চান না। অনেকে অনেক কিছু করে বলতে পারে। কাঁচার পেপার মিলের জন্য আমি আসামের মুখ্যমন্ত্রী, ইন্ডাস্ট্রি মিনিস্টার অনেকবার বলেছি। লাস্ট ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমি একবার গিয়েছি। আচ্ছা কিন্তু আমি নিজে লজ্জিত। আমি সিএম কে এই রাস্তায় দেখলে অন্য রাস্তায় যাই, সিএম নিজে লজ্জিত। অনেক সময় আমাকে দেখলে বলেন হবে হবে পেপার মিল। হলো না। আমি যখন প্রধানমন্ত্রী গুয়াহাটিতে এসেছিলেন, তখন আমার পার্টিকে 15 মিনিট সময় দেওয়া হয়েছিল গুয়াহাটি এয়ারপোর্টে, আচ্ছা একটা রুমের মধ্যে। 15 মিনিটের মধ্যে আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাকে বলেছে যে পেপার মিলের মেমোরেন্ডামটা আমার এমএলএ সাহেব নিজের হাতে দিবে। 5 মিনিট কথা বলছি প্রধানমন্ত্রীর সঙ্গে। উনি আমাকে আশ্বাস দিচ্ছেন, নিজে পিঠে হাত দিয়ে বলছেন কাঁচার পেপার মিল চলবে, তুমি চিন্তা করার কথা। আজ কোথায় আসা? আমি লাস্ট রাষ্ট্রপতির কাছে প্রণব মুখার্জি, উনার কাছেও গিয়েছি। উনিও গভর্নমেন্টে লিখেছেন, উনার চিঠি আমার কাছেও এসেছে, রাষ্ট্রপতির চিঠি। ভাবছি যে রাষ্ট্রপতির কাছে যদি যাওয়া হয় তাহলে হয়তো মিলটা চলতে পারে। আচ্ছা সেটাও আমি টুটি করি নাই। আমি গিয়েছি, আমি দেখেছি কিছু ছেলেরা আজকের দিনে গভর্নমেন্টের যখনও অকশন হবে মেইল, সিএম সাহেব বলেছেন 1 মাসের সময় দেওয়ার জন্য। আচ্ছা তখন সেই সুযোগে আমি দেখেছি কিছু ছেলেরা, আজকে যদি সেইখানে কিছু ছেলেরা ধর্ণা দিত তো 5 গ্রামের লোক পাশে থাকতে লাগে, 5 গ্রামের মানুষই জানতে লাগে। আমি বিধায়ক, আমাকেও কেউ বলে নাই যে সেইখানে আমরা ধর্ণা দিব। আমি সেইখানে অ্যাটেন্ড থাকতাম, আমি নিজে যাইতাম, পারতাম। কেউ যদি ভাবে যদি সেই পেপার মিলের নাম নিয়ে আমি সিনে আসবো, তার ব্যক্তিগত ব্যাপার। পেপার মিলের জন্য আমি দিল্লিতে আমার 5 গ্রাম পেপার মিলে যেগুলো ইউনিয়ন আছে ওরা বলতে পারবে, দিল্লি থেকে ফ্লাইট দিয়ে মানুষ এনেছি, অনেকবার সাহায্য করেছি, নিজে তো যা করার করেছি ভাই। আপনারা দেখছেন গত যে অ্যাসেম্বলি হয়েছিল, সেই অ্যাসেম্বলিতে বলা হয়েছিল যে কাঁচার পেপার মিল, আমি সেইখানে বলেছিলাম যে হাত জোর করি যে আমরা যত বিধেয়ক একটা রেজলিউশন কেন্দ্রীয় সরকারকে পাঠাই সেই মেইল চালু করার জন্য। সেই সময় বলেছিলেন ইন্ডাস্ট্রি মিনিস্টার যে কাঁচার পেপার মিল লুণ্ঠন করে নিয়ে নিয়েছে। তখন আমি বলেছিলাম যে কাঁচার পেপার মিল যদি লুণ্ঠন করে নিয়ে নেয়, নোয়াগাঁও পেপার মিল কে নিয়েছে সেটা বন্ধ কেন? আর এই নোয়াগাঁও পেপার মিলের জন্যই কাঁচারটা বন্ধ হয়েছে। কারণ যেই সময় ভোটগেজ লাইন লামডিং থেকে এইদিকে ছিল না,
মিটার গজ লাইন ছিল। আর যে সময় কয়লা এমজিটি বন্ধ করেছিল তখন কোনো ব্যবস্থা ছিল না কয়লা আনার, রাস্তা রোড খুব বেশি খারাপ ছিল। তখন কেন্দ্রীয় সরকার 399 কোটি টাকা ট্রান্সপোর্ট সাবসিডি সেই কাঁচা পেপার মিলকে দিয়েছিল। আর সেই টাকা 2014 থেকে 16 ভিতরে কাঁচার বন্ধ রেখে জাগিরুট পেপার মিলে খরচা হয়েছে। যদি কোনো মানুষ ইনকোয়ারি করে সেটা বাইর হবে। বহু রাজ্যের ঠিকাদাররা ছিল সেই মিল চালানোর জন্য সেইখানে সাপ্লাই করেছে জাগিরুট পেপার মিলে, কিন্তু পেমেন্ট কাঁচার পেপার মিল থেকে দেওয়া হয়েছে। আজকে আসাম সরকার বুঝার দরকার ছিল যে কেরালা পেপার মিল, কেরালা সরকার যখন কেন্দ্রীয় সরকার বলেছে কেরালা পেপার মিল বন্ধ করে দিবে, সঙ্গে সঙ্গে কেরালা সরকার বলেছে আমরা নিজে গ্রহণ করব, আমরা নিজে চালাবো সেই পেপার মিল। আসাম সরকার কেন পারছে না? কেন বলছে না আমরা নিজে চালাবো? একজন মানুষের 60 বছরের জিন্দগি, সে বয়স বেশি হওয়ার খাবার জন্য তো কিছু রাখে, কিছু না কিছু টাকা। সেই পেপার মিলে 40 বছর বয়স হয়ে গেছিল, সেই পেপার মিল রিভাইভাল করার জন্য কি রেখেছিল? কি সেইখানে অফিসাররা ছিল না? ওরা ভাবছে না যে 40 বছর পরে এই পেপার মিল একদিন বন্ধ হয়ে যাবে? সেই ব্যবস্থা করে কেন রাখা হলো না? সেই এটা একটা দিল্লি গভর্নমেন্টের পেপার মিল। এই পেপার মিলে যা কিছু হয় প্রত্যেক দিন বিকালে সেইখানে কম্পিউটারে দেখতে পারে যে আজকে পেপার মিলে কি হয়েছে, কত গাড়ি ইন আউট হয়েছে, সব ওদের হাতে। এইগুলা বলে লাভ নাই। আমি এখন আপনাদের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছে সেটা বলতে চাই, ইন্ডাস্ট্রি মিনিস্টারকে সেটা বলতে চাই যে কোনো মুহূর্তে সেই কাঁচার আর নোয়াগাঁও পেপার মিল রিভাইভাল করে দেওয়ার জন্য হয়তো বিজেপি সরকার আর 50 বছর আসামে ওদের সেই পাওয়ারে থাকতে না পারে, কিন্তু একদিন ওরা নিজে আফসোস করবে যে আমাদের হাতে পাওয়ার ছিল। আর সেই সময়, কারণ দিল্লিতে ওদের সরকার, আসামে ওদের সরকার, কিন্তু সেই সময় সেই পেপার মিলটা বন্ধ হয়ে গেল। একদিন ওদের বাচ্চারা ওদেরকে গালি দিবে। এমন মা বাবার সন্তান আমরা, যে মা বাবা এশিয়ার বৃহত্তর 2টা পেপার মিল, সেই পেপার মিল চলে গেল। তাই আমি অনুরোধ করব, পরে আফসোস করে কিছু পাবে না, সেই পেপার মিল 2টা রিভাইভাল করে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের। এটাই বলে সময় কাজ সময় করা উচিত। ধন্যবাদ স্যার। স্যার আমরা আবারও আসবো আপনার সঙ্গে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। যাওয়ার আগে আমি বলবো আমাদের বরাক টাইমসের মাধ্যমে আপনি আপনার আলগাপুরের সমষ্টির সাধারণ মানুষটি কি বলতে চান? দেখেন, আলগাপুরের আপনারা এসছেন, আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিই যে আজকে সকাল সকাল আমার থেকে কিছু নিবার জন্য আলগাপুরের মানুষের আমি পাশে আছি। আর আমি সবসময় এটা মনে করি, আলগাপুরে যদি বড় কোনো অসুবিধা হয় না, ছোট মোটো হইলে আমি নিজেই সমাধান করতে পারি, এমন কোনো, সেটা আজকে না, অনেক আগে থেকে আমি করে এসেছি। আর এখন জীবনের লাস্ট সময় 50 বছর বয়স হয়ে গেছে, আজকাল মানুষ 60-70 বছর বাঁচে। আর লাস্ট জীবন সেটাই চাচ্ছি যে আলগাপুরের মানুষের কিছু করে মরার জন্য, মনের সেটাই ইচ্ছা। ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার পর। ধন্যবাদ।